শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছে এরই মধ্যে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার সাথে এবারের সফরে সঙ্গী হয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ ৬ রাজনৈতিক দলের বেশ কিছু নেতা। নিউ ইয়র্কে পৌঁছে ডক্টর ইউনূস বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোবের সঙ্গে। সেখানে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহায়তা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। এদিন রাতে ডক্টর ইউনূসের সাথে নিউ ইয়র্কের একটি হোটেলে সাক্ষাৎ করতে আসেন গত ২৮ জুলাই বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টা দিদারুলের সাহসের প্রশংসা করে তার পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এদিন জাতিসংঘ সদর দপ্তরের সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের দাবানল পৃথিবীকে জ্বালিয়ে দিচ্ছে, বাড়ছে বৈষম্য। বিশ্বকে বদলাতে তিনি তরুণদের প্রতি ৩-০ বা ৩-০ ক্লাব গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের এক ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিল্ড প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই অনুষ্ঠানের সময় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়েছে আওয়ামী লীগের স্থানীয় কর্মী সমর্থকরা। বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। আক্তার হোসেনের সঙ্গে হাঁটছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা সেখানে বিক্ষোভ করেন। ডিম ছোড়ার পর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান আক্তার। সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন। তারা জয় বাংলা সহ অন্যান্য স্লোগান দেন। এ সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরে আক্তার হোসেন বলেন, দেশেও আওয়ামী লীগের আক্রমণে লক্ষ্যবস্তুতে থাকি আমরা, এটাতে ভয় পাই না। আর জামায়াত নেতা তাহের বলেন, এগুলো নতুন কোনো ঘটনা নয়, এমন বাজে সংস্কৃতি আগে থেকে চালু আছে। এদিকে আক্তার হোসেনকে লাঞ্ছিত করা মিজানুর রহমানকে জ্যাকসন হাইটস থেকে আটক করেছে পুলিশ। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের ছক করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমি খুব বিব্রত বোধ করি না। এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকে হয়ে আসছিল। যখন এই কোনো সরকার প্রধান সফর করে, বিরোধী দল যেই থাকে আইসে এখানে স্লোগান দেয়। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন আইসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ 10 জন আইসেও একটা ডিম মেরা দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত।
এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের পক্ষ থেকে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থানীয় পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ করছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সবুজ সংকেত নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনির্দিষ্ট ও যথাযথ নির্দেশনা দিচ্ছেন। তফসিল ঘোষণার পরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিএনপি কেন্দ্র থেকে ঘোষণা ব্যতীত এখন পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় বাড়তি কোনো সহযোগিতা লাগলে সেটিও সরকার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। টঙ্গী কেমিক্যাল কারখানায় দগ্ধ ও আহতদের দেখতে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আহতদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল দুপুর ৩টার সময় টঙ্গীতে কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। সেখানে ফায়ার সার্ভিস 4 জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 জন পেশেন্ট নিয়ারলি 100% বার্ন, আর একজন আছেন 42, একজন 5%। 3টা পেশেন্ট আসার সাথে সাথে 3টা পেশেন্ট আমাদের ক্রিটিক্যাল কন্ডিশন আছে, আর একটা পেশেন্ট ইন্টারমিডিয়েট। তো এর মধ্যে আসার সাথে সাথে 3 জন পেশেন্টকে আমরা এইচডিইউতে ট্রান্সফার করি, আর একজনকে আমরা অবজারভেশনে রাখি। আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে, আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে। ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে কোনো ধরনের নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় 3য় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শান্তিপূর্ণভাবে পালন করছেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি। গত শনিবার রাবি শিক্ষক কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এরপর শিক্ষক কর্মচারীরা প্রথমে কর্মবিরতি ও পরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। এদিকে রাকসু নির্বাচন পিছিয়ে আগামী 16 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ছাত্রদল সহ 6 প্যানেল এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেও এর বিরোধিতা করেছে ছাত্র শিবির। এবার আন্তর্জাতিক। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। নিউ ইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, শান্তির সময় এসেছে। গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না। তিনি আরও বলেন, হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে বন্দী সব জিম্মিকে মুক্তি দেওয়া হলে কেবল প্যালেস্টাইন রাষ্ট্র দূতাবাস খুলবে ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘের সাধারণ পরিষদে একদিনের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে, যেখানে প্যালেস্টাইনের চলমান সংঘাত নিরসনে 2 রাষ্ট্র সমাধানের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো G7 দেশ এখানে যোগ দিচ্ছে না। খেলার খবর। এবারের ব্যালন ডি'র পুরস্কার জিতে নিয়েছে ফ্রান্সের উসমান দেমবেলে। পিএসজিকে ট্রেবল জেতানো এই ফরওয়ার্ড পেছনে ফেলেছেন বার্সেলোনার যে স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে। ফ্রান্সের 6ষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি'র জিতলেন দেমবেলে। 2 মৌসুম আগে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘদিনের ইনজুরি সমস্যা কাটিয়ে 2024-25 মৌসুমটা দেমবেলে কাটিয়েছেন স্বপ্নের মতো। তিনি পিএসজিকে এনে দেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1 আর ভ্রেন্স কাপের শিরোপা। 28 বছর বয়সী এই ফুটবলার 53 ম্যাচে করেন 35 গোল আর 14 অ্যাসিস্ট। নির্বাচিত হন ফ্রেঞ্চ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।